হ্যালো ফ্রেন্ডস, লাইফ অ্যান্ড কালার্সের কালিম্পং সিরিজের একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত সৌম্য, আর এই সিরিজে আপনাদের নিয়ে আমরা ঘুরে বেড়াবো কালিম্পং ও তার আশেপাশের কিছু অসাধারণ জায়গা। এর আগের দুই পর্বে আপনারা দেখেছেন আমাদের কলকাতা থেকে কালিম্পং এসে পৌঁছানো আর আমাদের কালিম্পংয়ের বিভিন্ন সাইট সিইংয়ের গল্প। আমরা কালিম্পং খুব এনজয় করেছি। যারা আগের ভিডিওগুলো কোনো কারণে মিস করেছেন, উপরের আই বাটন ও নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, প্লিজ দেখে নেবেন। আজ এই পর্বে আমরা কালিম্পংয়ের আরও কিছু পপুলার ডেস্টিনেশনস ঘুরে দেখব, আর তার সাথে আজ আমাদের যাত্রা হবে পেডং হয়ে ঋষভ। পথে ঘুরে দেখব পেডংয়ের 700 বছরের পুরনো মনাস্ট্রি, যেখানে রাখা আছে ভুটানের সর্বোচ্চ ধর্মগুরুর শবদেহ, আর তার সাথে এক্সপ্লোর করব ঋষভের একটা ছোট্ট সুন্দর হোটেল, যেখান থেকে পাওয়া যায় অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চটপট রেডি হয়ে স্টার্ট করি আজকের জার্নি। গুড মর্নিং ফ্রম কালিম্পং। আজকে কালিম্পংয়ে আমাদের ডে 3, আর আজকে কালিম্পংয়ের এই পার্টে আমাদের শেষ দিন। এখন আমরা এই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি ওখানে চলে এসছে, আব্দুল গাড়ি নিয়ে। তো আজকে আমরা এই কালিম্পং থেকে যাব ঋষভের দিকে। কালিম্পংয়ের আজকেও কিছু কিছু সাইট সিইং আমরা করব অন দ্য ওয়ে টু ঋষভ। তো সেগুলো আপনারা দেখতেই পাবেন যে কী কী সাইট সিইং আমরা করছি আর কিভাবে আমরা ঋষভ পৌঁছচ্ছি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের দিনটা স্টার্ট করি। আশা করি এই ট্যুর আইটিনারি আপনাদের পছন্দ হচ্ছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে ভিডিও কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। তো চলুন এখন আমরা এই কালিম্পংয়ের হোটেল থেকে চেক আউট করে বেরোবো, আর প্রথমে কালিম্পংয়ের বাকি সাইট সিইংগুলো করব। তো বেরোতে না বেরোতেই হোটেল থেকে এসে পৌঁছলাম পাইন ভিউ নার্সারির সামনে। এখানেই হচ্ছে ক্যাকটাস গার্ডেন, একদমই কাছে। সামিট লিলিয়াম থেকে মানে হেঁটেও চলে আসতে পারেন, হয়তো 5-7 মিনিট লাগবে। গাড়িতে এলাম মোটামুটি 2 মিনিট লাগলো। তো দেখি সামনে টিকিট কাউন্টার, টিকিট কাটবো, তবে ভেতরে ঢুকবো। এই পাইন ভিউ নার্সারি, এই সামনে টিকিট কাউন্টার। ক্যাকটি কালেকশন সিন্স 1971, 1971 থেকে এই নার্সারিটা আছে। সানডে ক্লোজ থাকে 8:30 AM to 4:30 PM আর 8:30 AM to 4 PM। এন্ট্রান্স ফি 20 টাকা। দেখি গেট দিয়ে ভেতরে ঢুকি, তারপর দেখি কোথা থেকে টিকিট কাটতে হবে। এইখানে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে এই টিকিট নিয়ে নিলাম। দুটো এন্ট্রি ফি আর একটা পার্কিং চার্জ মিলিয়ে 70 টাকা নিল, একটা পার্কিং ফি। এবার দেখবো এক একটা হচ্ছে নার্সারি, ডোন্ট টাচ ফ্লাওয়ার্স লেখা আছে। পুরো হচ্ছে ক্যাকটাসের নার্সারি। ও মাই গড, কত রকমের ক্যাকটাস ফুল এখানে বা গাছ দেখুন। যাদের গাছে নার্সারিতে ইন্টারেস্ট আছে তারা কিন্তু খুব মজা পাবেন এখানে। আমরা জেনারেলি ওই দূরে যে ক্যাকটাস গাছগুলো, ওইরকম ক্যাকটাস গাছেই বেশি পরিচিত, কিন্তু তাছাড়াও যে কত রকম শেপ অ্যান্ড সাইজের ক্যাকটাস হয় সেটা এইখানে দেখলে বোঝা যাবে। এটা পুরোটাই হচ্ছে ক্যাকটাসের সমারোহ। তো সেকেন্ড রুমটাতে, আর এইখানে ক্যাকটাসের সাইজ দেখুন। ও মাই গড, কি বিশাল বড় ক্যাকটাস! এত বড় ক্যাকটাস খুব কম। আর এখানে পুরো আবার এইরকম ঝাড়ের মতন ক্যাকটাস গাছ। বাহ, খুব সুন্দর। এটা কিন্তু মানে দেখতেও বেশ ভালো লাগবে। প্রথমে ভাবছিলাম ও মা, সাপের মতন ক্যাকটাস দেখুন, পুরো মনে হচ্ছে সাপ। নন, যারা নার্সারিতে ইন্টারেস্টেড নন তারাও কিন্তু এসে দেখবেন। এত সাইজের ক্যাকটাস এবং এত শেপের ক্যাকটাস কিন্তু আমি অন্তত কোনোদিনই দেখিনি। क्यों मैं कहूँ कि कुछ बात है, क्यों मैं सोचूं दिन है या रात है, क्यों मैं जानूं कि ना एक यही सवाल है। अंधेरे में इंतजार है,
নার্সারিটা আবার বন্ধ, এখানে লেখা আছে নো অ্যাডমিশন উইদাউট পারমিশন। সো এখানে হয়তো আলাদা করে পারমিশন লাগে, তার কারণও বোঝা যাচ্ছে। ভেতরে বিশাল বড় বড় মানে একতলা বাড়ির সমান ক্যাকটাস গাছ দেখতে পাচ্ছি। ও মাই গড, এই একতলা বাড়ির সমান ক্যাকটাস গাছ, সুন্দর বাগান মতন করা আছে। আর এইখানে এটা কিন্তু একটা পাইন ভিউ হোমস্টে। সো এটা একটা হোমস্টে, পাইন ভিউ হোমস্টে। তো ইচ্ছা করলে কেউ এই পাইন ভিউ নার্সারির পাশে এই হোমস্টেতে এসেও থাকতে পারেন। ফোন নাম্বার এই স্ক্রিনে দেয়া থাকলো, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। আরেকটা ক্যাফে আছে, এটা কিন্তু খোলা আছে। এখানে লেখা আছে টি, কফি, স্যান্ডউইচ এটসেট্রা সবই পাওয়া যায়। এখানে লোকও বসে আছে ভেতরে। ইচ্ছা করলে আপনারা এখান থেকে চা কফি সবই খেতে পারবেন। চিকেন মোমো, ভেজ মোমো সব কিছু এখানে অ্যাভেলেবেল। और क्या सही है मत पूछ के क्या रंग है मेरा तेरे पीछे, तू देख के क्या रंग है मेरा तेरे आगे। এই দেখুন এখানে গাছে কত বাতাবি লেবু ফলে রয়েছে। ভালো সাইজ বাতাবি লেবুগুলোর, ভালো লাগছে দেখতে। বাহ, আর সুন্দর নিচে এখানে গ্রাম আছে, ওদিকটা ভ্যালি আছে, আর এখানে একটা সুন্দর ওয়াকওয়ে করা আছে। খুব সুন্দরভাবে সাজানো পাইন ভিউ নার্সারিটা। খালি ক্যাকটাস গাছ বলে, গাছের সমারোহ বলে নয়, এটা একটা সুন্দর স্পট কিছুক্ষণ টাইম কাটানোর জন্য। আমরা এখান থেকে একটু ব্রেকফাস্ট করে নিলাম। খুব সুন্দর নার্সারিটা, যেটা বললাম ঘুরে, আর সঙ্গে একটা সুন্দর ব্রেকফাস্ট জয়েন্ট আছে এখানে। তো যারা কালিম্পং ট্যুর করছেন, আমাদের আইটিনারি মোটামুটি ফলো করলে এই পাইন ভিউ নার্সারি থেকে শুরু করতে পারেন দিনটা। পাইন ভিউ নার্সারিটা দেখে এখানে ব্রেকফাস্ট করে পুরো দিনটার জন্য আপনারা রেডি হয়ে যাবেন। ভেতরেই যেহেতু সুন্দর ব্রেকফাস্ট জয়েন্ট আছে। আর এখানে আরেকটা কথা বলা, অন্যান্য জায়গায় কালকে যেমন আমরা ডেলোর ওখানে খেয়েছিলাম, প্রাইস কিন্তু সেখানে হাই। মানে একটা মশলা ম্যাগি 150 টাকা নিয়ে নিচ্ছে বা 120 নিয়ে নিচ্ছে, চিকেন মোমো 120 নিচ্ছে। এখানে কিন্তু মশলা ম্যাগি হোক, চিকেন মোমো হোক, প্রাইস কিন্তু একদম রিজনেবল। হ্যাঁ, আমাদের মাত্র 60 টাকা না 50 টাকা নিল মশলা ম্যাগি, তার সঙ্গে চিকেন মোমো এখানে নিল 60 টাকা মতন, কফি 25 টাকা। সো ইটস ভেরি রিজনেবল। তাই বলবো এইখানে আপনারা ব্রেকফাস্টটা করুন, পাইন ভিউ নার্সারিটা দেখুন, দেখে তারপর বাকি দিনের ট্যুরটা শুরু করুন। আমরাও সেটাই করছি। আমরা নেক্সট স্পটে চলে এসেছি, দুর্গা মন্দিরের সামনে। অনেকটা ঘুরতে হলো, জিপিএস প্রথমে ঠিকঠাক দেখাচ্ছিল না। এই দিকে হচ্ছে এই দুর্গা মন্দির, এইখানে হচ্ছে দুর্গা মন্দির। এইটা দিয়ে নামতে হবে, এই জায়গাটা দিয়ে নামতে হবে, নেমে সামনে দুর্গা মন্দির। তো চলুন, এইটা দিয়ে নামছি এখন দুর্গা মন্দিরের দিকে। দুর্গার মন্দির ভেতরে ছোট্ট সুন্দর ছিমছাম মন্দির। এই মা দুর্গার মূর্তি। কিন্তু পুজো এখন বন্ধ, যেহেতু ওনার দাদা মারা গেছেন, এই মন্দির বন্ধ রাখা হয়েছে। যেটুকু পারলাম আপনাদের দেখালাম। ছোট মন্দির, সুন্দর, না আসলে দেখতে পারেন। আমরা যাওয়ার পথে, মর্গান হাউস যাওয়ার পথে এটা করে নিচ্ছি। এখান থেকে ওনার বাড়ির ভেতর থেকে না, খুব সুন্দর। ওই যে ওনার ব্যালকনি। अच्छा वहाँ पे, हाँ ये चढ़ाई टाइगर हिल है। ओ ये वाला टाइगर हिल है। हाँ ये चढ़ाई वाला है ना। अच्छा ये चढ़ाई पूरा टाइगर, ऊपर जाके टाइगर हिल। हाँ ये है, मतलब ये है संडुप, मतलब ये 4 धाम है इधर दिखाई। अच्छा यहाँ पे नामची 4 धाम जो बोलते हैं। ये नामची 4 धाम। अच्छा इधर पे 4 धाम दिखाई देता है। फॉग नहीं है, क्लियर डे में दिखाई देता है। अगर कैमरा मतलब वो लेंस वाला वो है ना, हाँ हाँ, तो आपको नजदीक में दिखाई देगा। बहुत अच्छा। ये है, इधर में है तारेवीर बोलते हैं। वाह, वैली, ये व्यू भी बहुत अच्छा है, नीचे का पूरा व्यू बहुत अच्छा है। ये दार्जिलिंग का 6 मील है, ये सीधा नीचे आएगा। अच्छा वो दार्जिलिंग का 6 माइल। हाँ इधर से ये तीस्ता वैली है, महामाया इधर में है।
और छोटा गेट बड़ा गेट इधर है, करसंग वहाँ पर दिखाई देते हैं। अच्छा, करसियांग वहाँ पर उस साइड में। हाँ हाँ, বাহ, बहुत अच्छा। তো দুর্গা মন্দির দেখে বেরোলাম। ছোট দুর্গা মন্দির এখানে ভালো, কিন্তু মেন হচ্ছে ওনার খুব ভালো, উনি ওনার বাড়ির ভেতর নিয়ে গিয়ে যে দেখালেন পুরো টাইগার হিল থেকে আরম্ভ করে সব কিছু ওনার ব্যালকনি থেকে দেখা যায়। অসাধারণ ভিউ ছিল, কিন্তু ক্লিয়ার ডে থাকলে দুর্ধর্ষ দেখা যেত। চলুন এবার আমাদের নেক্সট স্টপেজ মর্গান হাউস। আমরা এই নামলাম মর্গান হাউসের সামনে। ভিতরে ঢুকতে দেয় হয়তো না, এটা এখন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের একটা ট্যুরিজম প্রপার্টি, বাট জাস্ট বাইরে থেকে আপনারা দেখাচ্ছি, সবাই বাইরে থেকেই দাঁড়ায়। মর্গান হাউসের ব্যাকড্রপে আমি এখন দাঁড়িয়ে আছি। এইটা 1930 সালে জর্জ মর্গান ব্যারন তিনি তৈরি করেন, এবং এখানে বিশাল বড় বড় পার্টি হতো ইংরেজ আমলে। এবং তারপর যখন জর্জ ব্যারন এবং তার স্ত্রী মারা যান, লেডি মর্গান যখন মারা যান, তাদের কোনো সন্তানাদি ছিল না, এটা ট্রাস্টের হাতে চলে যায় এবং ইন্ডিপেন্ডেন্সের পরে এটা ইন্ডিয়ান গভর্নমেন্টকে দিয়ে দেওয়া হয়। ইনিশিয়ালি 1962 সালে যখন পণ্ডিত জওহরলাল নেহরু অসুস্থ ছিলেন, তখন ডিসাইড করা হয়েছিল যে এটা গভর্নমেন্ট রেস্ট হাউসে কনভার্টেড হবে, বাট তারপর পণ্ডিত জওহরলাল নেহরু মারা যাওয়াতে সেই প্ল্যান আর সাকসেস হয়নি। পরে এটা ট্যুরিজম অফিসকে হ্যান্ডওভার করে দেওয়া হয় এবং তারপর 1975 সালে এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টকে হ্যান্ডওভার করে দেওয়া হয়। এখন বর্তমানে এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট লিমিটেডের একটা কালিম্পংয়ের গেস্ট হাউস, এবং এটা আপনারা বুক করতে পারেন। আমি লিঙ্ক স্ক্রিনে দিয়ে দেবো, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট কর্পোরেশন লিমিটেড WTTCL লিঙ্ক দিয়ে দেবো মর্গান হাউসের, সেখান থেকে আপনারা বুক করে নিতে পারেন। তো এই মেন বিল্ডিংয়ে যে রুম আছে 101, সেই রুমই বলা হয় যে সেখানে লেডি মর্গান সুইসাইড করেছিলেন। সেই রুম কিন্তু এখন ওপেন বুকিংয়ের জন্য। অনেককাল এটা বন্ধ ছিল সেই রুমের বুকিং দেওয়া, বাট এখন কিন্তু অন্যান্য রুমের সাথে সেই রুমও ওপেন। তো অনেকেই বুকিং করেছেন, থেকেওছেন এবং তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন ট্রিপ অ্যাডভাইজারে। আমি সেটারও একটা লিঙ্ক পারলে দিয়ে দেবো যে কীরকম এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। তো আপনারা চাইলে আপনারাও সেই রুম অ্যাক্সেস করতে পারেন, বুক করতে পারেন এবং থেকে দেখতে পারেন। আচ্ছা, এই মর্গান হাউসের অপোজিটেই হচ্ছে গলফ কোর্স। এই সামনে হচ্ছে এটা গলফ কোর্স, সুবিস্তৃত গলফ কোর্স আছে এখানে। এখানে একটা ক্যান্টিনও আছে গলফ কোর্সের, যেটা খুব সুন্দর। তবে গলফ কোর্সের ভেতরে ঢুকতে দেয় না, এটা মূলত আর্মি এরিয়া, মিলিটারি এরিয়া, যেটা ঢোকার সময়ও দেখলেন। তো গলফ কোর্সের ভেতরে ঢুকতে দেয় না, কিন্তু খুব সুন্দর সাজানো একটা গলফ কোর্স। গলফ কোর্সকে সামনে থেকে একটা ভালো ভিউও আছে, বাট আনফর্চুনেটলি গলফ কোর্সের ভেতরে ঢুকতে দেয় না, এইখান থেকে আপনাকে দেখতে হবে। আর সামনে একটা ক্যান্টিন আছে, সেখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন। তো আমরা এসে দাঁড়ালাম এখন দূরবীন মনেস্ট্রির সামনে। গাড়ি ওপরে উঠতে দিল না, নিচে পার্কিং করতে হয়েছে। এই হচ্ছে দূরবীন মনেস্ট্রি গেট। এই হচ্ছে দূরবীন মনেস্ট্রি গেট। বেশ সুন্দর মনেস্ট্রিটা, অসাধারণ দেখতে ভেতরে। দূরবীন হিলের একদম টপে অবস্থিত এই জাংঢোক পালরি মনেস্ট্রি, যা লোকমুখে দূরবীন মনেস্ট্রি নামে খ্যাত, কালিম্পংয়ের ওয়ান অফ দ্য লার্জেস্ট বুদ্ধা মনেস্ট্রি। এই মনেস্ট্রির খুব ইম্পর্টেন্ট রিলিজিয়াস সিগনিফিকেন্স আছে, কারণ এর ভেতরে রাখা আছে ভগবান বুদ্ধের শিক্ষার বাণী, সব রেকর্ডিং, যাকে বুদ্ধিস্ট ল্যাঙ্গুয়েজে বলে কাংইউ। তার প্রায় 108টা ভলিউম, যা নাকি স্বয়ং দালাই লামা তিব্বত থেকে এক্সাইলের সময় তার সঙ্গে নিয়ে এসে এখানে রেখেছিলেন। তাছাড়াও এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা আর তিস্তার অসাধারণ ভিউ পাওয়া যায়, যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এই মনেস্ট্রি সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে।
এই মনাস্ট্রি বিশেষ বিশেষ দিনে খুব সুন্দর করে সাজানো হয়। আজ যেমন এখানে এদের ধর্মগুরু আসবেন, তাই খুব সুন্দর মনাস্ট্রি সাজানো হয়েছে। আলপনা দেয়া হয়েছে, আর বিভিন্ন প্রান্ত থেকে বুদ্ধিস্ট মঙ্কসরা এখানে এসে ভিড় জমিয়েছেন। একটু পরেই এদের গুরুকে ওয়েলকাম করার উৎসবও চালু হবে, বাট আমাদের টাইম হাতে না থাকায় আমরা তার সাক্ষী হতে পারলাম না। তবে যেটুকু পেলাম সেই অ্যাম্বিয়েন্স অসাধারণ ছিল। এইটা হচ্ছে আলকারা বাজার। এখান থেকে ডান দিকে রাস্তা ঋষভ লাভার দিকে চলে যাচ্ছে, আর এটা আমরা যাচ্ছি এখন পেডং এর দিকে। মানে এদিক দিয়ে আবার ফিরে আমরা লাভা ঋষভ যাবো। আচ্ছা, ওই দিক দিয়ে চলে যাবো। আচ্ছা, এখান দিয়েও চলে যাওয়া যায় ডিরেক্ট। আচ্ছা, ওকে। আলকারা বাজার পেরিয়ে এখন আমরা পেডং এর দিকে যাচ্ছি। কথা হয়েছে পেডং যাওয়ার পথে এখন একটা চা ব্রেকের জন্য দাঁড়ালাম। খুব সুন্দর এখানে একটা ক্যাফে পেলাম, জায়গাটাও খুব সুন্দর। এই যে এইটা হচ্ছে ক্যাফে, ক্যাফে খাংসিং। কত সুন্দর ক্যাফেটা সাজানো হয়েছে, অসাধারণ লাগছে এই ক্যাফেটা বাইরে থেকে। আর এইখানে এই সুন্দর পাহাড়, ওপরে মেঘ করেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন। পাহাড়টাকে দুর্ধর্ষ লাগে। क्यों मैं कहूं कि कुछ बात है, क्यों मैं सोचूं दिन है या रात है, क्यों मैं जानूं के ना एक यही सवाल है। अंधेरे में इंतजार है। ক্যাফে থেকে এখন আমরা বেরিয়ে গেলাম। তো ক্যাফেতে আলাপ হলো ওখানকার যিনি আছেন তার সাথে। তিনি বলছিলেন যে পেডংয়ের যে মনাস্ট্রি, সিনচং জংডে মনাস্ট্রি, যেটা ওল্ডেস্ট মনাস্ট্রি এই এরিয়ায়, সেইখানে ভুটানের সবচেয়ে বড় ধর্মগুরু যিনি, তার শবদেহ রাখা আছে। মনাস্ট্রি এমনি খোলা থাকে, তবে ভেতরে পারমিশন নিয়ে যদি শবদেহকে দর্শন করা যায় তাহলে নাকি একটা ব্লেসিং পাওয়া যায়। সেটার চান্স পাবো কিনা জানি না, বাট মনাস্ট্রিটা দেখবো। আর ওনার নাকি রিইনকার্নেশনও হয়ে গেছে এখন ভুটানে, 16-17 বছর হলো, কিন্তু পুরনো শবদেহ এখন ওইখানে রাখা আছে, এটাই খবর পেলাম। আর তার থেকে বড় কথা, এই জায়গাটা যেখানে যে ক্যাফেতে আমরা খেলাম, সেটা নাকি অলমোস্ট ভুটানের অন্তর্গত হয়ে গেছিল। ভুটান গভর্নমেন্ট অলমোস্ট নিয়ে নিয়েছিল, ভুটানের কারেন্সি চলতো এখানে। তারপর ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক কিছু করে আবার সেটাকে ইন্ডিয়ার আওতায় নিয়ে আসে, কিন্তু মাঝখানে এখানে ভুটানের কারেন্সিও চলতো। এবং উনি বললেন যে যদি মনাস্ট্রিতে যাই, সেই মনাস্ট্রিতে নাকি দেখতে পাবো প্রচুর ভুটানের গাড়ি, সে থিম্পু থেকে ফুনচলিং থেকে সব আসে। যেহেতু ভুটানের সবচেয়ে বড় ধর্মগুরুর শবদেহ ওখানে আছে, সবাই সেই ব্লেসিং ওই মনাস্ট্রিতে নিতে আসে, সিনচং জংডে মনাস্ট্রি। তো সেই দিকেই এখন যাচ্ছি। আচ্ছা, এই দিক দিয়ে সামনে থেকে গেলে এই দিকে সিলেরিগাঁও বোর্ড দেওয়া আছে, এই দিক দিয়ে সিলেরিগাঁও যাওয়া যায়, ওয়েলকাম টু সিলেরিগাঁও লেখা আছে। আর আমরা এই দিক পাশ দিয়ে চলে যাচ্ছি পেডং এর দিকে। কালিম্পং থেকে পেডং যাওয়ার রাস্তা ছবির মতো সুন্দর। কালিম্পং থেকে পেডং এর দূরত্ব মোটামুটি এই 22 থেকে 25 কিলোমিটার। সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা মতো। পেডং ইন্ডো টিবেটান বর্ডারে অবস্থিত, অনেকটা সিকিমের দিকে। রাস্তা দেখতে দেখতেই চোখ জুড়িয়ে যাচ্ছে। পেডং কিন্তু বিখ্যাত এই পাইনের জঙ্গলের জন্য এবং পাইনের গাছে ঘেরা সিনিক বিউটির জন্য। তো সেটা অলরেডি শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিছু পাইন গাছ, কিছু অন্যান্য গাছ, সেইগুলো সব দেখা যাচ্ছে। দেখুন, शायद गिर के संभलना ही है तो क्या नहीं है।
এসে দাঁড়ালাম আমরা সিনচং জংরে মনাস্ট্রি, যেটা পেডংয়ের মনাস্ট্রি, খুবই ফেমাস। একদম শুনশান নিরিবিলি জায়গা। আমরা রাস্তাও ভুল করেছিলাম, জিপিএস তো এখানে উল্টোপাল্টা দেখায়। আমরা নিচে নেমে কোন রাস্তা দিয়ে চলে গেছি, তারপর ওখানেই এক ছোট লামাকে ধরে সেই লামা আমাদের সাথে গাড়িতে বসে এসে আমাদের চিনিয়ে দিলেন। এখন এসে দাঁড়িয়েছি আমরা এইখানে সিনচং জংরে মনাস্ট্রির সামনে। এইখানে সব লামাদের বসবাস, সবাই এখানে থাকে। সুন্দর বাড়িগুলো, বেশ সুন্দর দেখতে লাগছে। অসাধারণ শান্ত একটা পরিবেশ। মানে কেমন লাগলো আমাদের ছোট তিব্বতী লামাকে? দারুণ, ওরা এত ভালো মনের মানুষ। মানে আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না বলে আমাদের গাড়িতে উঠে চলে এলো আমাদেরকে গাইড করবে বলে। হ্যাঁ, একজন জোর করে উঠিয়ে দিল ওখান থেকে, যে এদেরকে দেখিয়ে দাও। মানে এত সুন্দর, এত কিউট, এত ভালো। মানে সত্যি এখানকার লোকজন খুবই ভালো, খুব ভালো মনের মানুষ। এরকম ভালো মনের মানুষ বোধহয় সত্যি আমরা খুঁজে পাই না এখন, সত্যি। তো যাই হোক, আমরা এখন উঠছি ওপরে। এই যে সামনের রাস্তা, সুন্দর পতাকা দেয়া আছে, আর এই দিকে মনাস্ট্রি। পেডং মানে লোকের রাস্তাটা দিয়ে ঘুরে চলে যায়, সহজে এই রাস্তাটা সে খুঁজে পায় না। এটা পেলাম, এটাই অনেক ভাগ্যের ব্যাপার যে ভুটানের সবচেয়ে বড় ধর্মগুরু সব এখানে আছে। সেই জায়গা আমরা দেখতে পেলাম, অ্যাটলিস্ট কাছাকাছি আসতে পারলাম। এখানটা মোটামুটি ঘুরলাম চারপাশ দিয়ে, নিচ থেকে টপ ইয়েটার ভিউ পাওয়া যায়। বাকিটা পুরোটাই পরিত্যক্ত মতন, কাউকে এখানে দেখতেও পাইনি। তবে বেশ শান্ত, মানে একদম নির্জন পরিবেশ, পুরোটা ঘন জঙ্গলে ঘেরা। আর এটা সেই 1700 সালে তৈরি, মানে আজ থেকে ধরুন 700 বছর আগেকার মনাস্ট্রি। এটা আজ থেকে 700 বছর আগেকার। আর এইখানে সব প্রদীপ রাখা, মানে পুজো টুজো সবই হয়, কিন্তু এখন কাউকে আর দেখতে পেলাম না। তাই বাইরে থেকে আপনাদের দেখালাম। ভেতরে সেই শবদেহ রাখা আছে, কিন্তু সেটা দেখার সুযোগ কারোরই হয় না, আমাদেরও হলো না। বাট এখানে যে আসতে পারলাম, এটাই যথেষ্ট ভাগ্যের। যদি আসেন কেউ পেডাঙে, তাহলে অবশ্যই এই মনাস্ট্রিটা ভিজিট করার চেষ্টা করবেন। এখানকার নির্জনতাটা উপলব্ধি করাই একটা অসাধারণ ব্যাপার। তো আগে ডারপিং মনাস্ট্রিতেও গেলাম, সেখানকার পরিবেশ আর এখানকার পরিবেশ আকাশ পাতাল পার্থক্য। 700 বছরের পুরনো মনাস্ট্রি, ভেরি নাইস। দেখতে পারলাম এখন এখানে লোকজন একদমই নেই। সকালবেলা মন্দির খোলে আর সন্ধ্যাবেলা মন্দির খোলে, পুজো হয়, এখানে গুম্ফা খোলে। আর বাকিটা এখন বন্ধ, তার কারণ 11 তারিখ ভগবান বুদ্ধের বড় পুজো আছে বুধগয়াতে। তো সবাই বিহার যাচ্ছে এখন। এখানে যত বুদ্ধিস্ট মঙ্ক সবাই বিহার যাচ্ছে, সেই ইয়েতে পার্টিসিপেট করবে, সেই ফেস্টিভ্যালে। আর তারপর তারা আবার যে যার ঘরে চলে যাবে। তাই এখন 6-7 মাস এখানে খুব কম লোকই থাকবে, 3-4 জন হয়তো হার্ডলি আছে। তারাই সকালবেলা আর সন্ধ্যাবেলা করে খুলে পুজো টুজো করে, তাই আমরা এরকম পরিত্যক্ত পেলাম। পেডং থেকে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের আজকের গন্তব্য ঋষভের দিকে। তবে পেডং আমাদের এবার ফুল কভার করা হয়নি। পেডংয়ের এই রুট ধরেই কিন্তু ওল্ড সিল্ক রুট হয়ে চায়না পৌঁছানো যেত। এই পথ ধরেই একদিন হেঁটেছিলেন হিউয়েনসাং থেকে সেন্ট অগাস্টিন। আর এই পথেই বাণিজ্যের জন্য সিল্ক পৌঁছাতো এই ওল্ড সিল্ক রুট হয়ে চায়না। কি রোমাঞ্চকর, তাই না? আর এই পেডংয়ের পেডং বাজার থেকে একটু এগিয়েই পড়ে মিলন টপ। এই মিলন টপ এক অসাধারণ ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা তো দেখা যায়ই, আর তার সাথে জুলুক নাতুলা দেখা যায় এক পাশে, আর এক পাশে লাভা ঋষভ কোলাখাম। মানে পাবেন 270 ডিগ্রি মাউন্টেন ভিউ। আমরা আজ এই পয়েন্টটা মিস করে গেলাম, তবে আপনারা পেডং আসলে এই পয়েন্টটা কিন্তু একদম মিস করবেন না। বলতে বলতেই আমরা কুয়াশার দেশে এসে পড়লাম। হঠাৎ করে এই টেম্পারেচার অনেকটা নেমে গেল যেন। ঋষভ কিন্তু প্রায় 7,500 থেকে 8,000 ফিট উচ্চতায়, তাই টেম্পারেচার এখানে অনেক কম। কি মায়াময় লাগছে এই রাস্তা। পুরো মেঘ হয়েছিল একদম কুয়াশায়। ঋষভ পৌঁছতে পেডং থেকে আমাদের কভার করতে হবে প্রায় 18 কিলোমিটার রাস্তা। সময় লাগবে এই টোটাল 1 ঘন্টা মতো। এই ডান দিক দিয়ে লাভা
আর আমরা বাঁ দিক দিয়ে ঋষভের দিকে চলে যাবো। हाँ আচ্ছা, ডান দিক দিয়ে আমরা এখন ঋষভের দিকে উঠে যাচ্ছি। এটা 6 মাইল মোড়। 6 মাইল মোড় থেকে ঋষভে ঢুকতে একটা চেকপোস্ট আছে, সেইখানে কিন্তু আমাদের এন্ট্রি ফি নিল এরকম 20 টাকা করে পার পার্সন, মানে যতজন আসছেন পার হেড 20 টাকা নিল, ফরেস্ট ইকো ট্যুরিজম ট্যাক্স বলে। তো দেখা যাক এই ফরেস্টের ভেতর আমরা ঢুকেছি, কালিম্পংয়ের ফরেস্ট ডিভিশন এটা। सी चाल में पंखों सी बात है, बादल पे है कदम इनके, ख्वाबों की चाक पे हिरनों से दौड़ते, चंचल ये कब कहाँ ठहरे, सौंधी सौंधी खाक सी बर्फियों की फाक सी, नाजुक और मीठी है ये मुस्कुराहटें। তো আমরা এখন এসে আই লাভ ঋষভে এসে পৌঁছলাম। এই ঋষভ পৌঁছলাম জাস্ট। তো এই পেছনে আমার হচ্ছে আই লাভ ঋষভ, এইটাই হচ্ছে মেন ভিউ পয়েন্ট। এখানে ঋষভের এখানে বেশ কয়েকটা হোটেল হোমস্টে আছে, প্রচুর লোকজন এসছেন এখানে। যদি ডে ট্যুর করেন তাহলে কিন্তু এই আই লাভ ঋষভটাই হচ্ছে ঋষভের পয়েন্ট মেনলি। এখান থেকে বেরিয়ে আগে আমাদের হোটেলে চেক ইন করি, তারপর আবার এখানে আসা যাবে। আচ্ছা, আব্দুলকে এখন ছেড়ে দিচ্ছি। খুব ভালো ছেলে, ওকে সাহেব দিয়েছিল, সাহেব আসতে পারিনি বলে বলেছিল আমার ভাইয়ের মতন, আপনাদের ভালো ঘোরাবে, যখন ছাড়বেন আপনার মনে হবে যে কেন চলে যাচ্ছে। সত্যি সেরকম 2 দিন খুব ভালো ঘুরিয়েছে আমাদের, আর ব্যবহার খুব ভালো। তো আপনারা যারা আসবেন সাহেবের সাথে তো কন্ট্যাক্ট করবে, সাহেব না পেলে একে দিয়ে দেবে। তো আমাদের সঙ্গে অসাধারণ ঘুরেছি। থ্যাংক ইউ আব্দুল। আবার আসলে তোমার সাথে কন্ট্যাক্ট করবো বা সাহেবের সাথে কন্ট্যাক্ট করবো, তোমার থ্রুতে আবার ঘুরবো আমরা। সাবধানে যেও, ভালোভাবে যেও। এইটা হচ্ছে রোজডেল ইনের ব্যাক এন্ট্রি। এখানে সব গাড়ি এসে জেনারেলি পার্ক করে, কারণ আই লাভ ঋষভ পয়েন্ট থেকে এটা বেশি কাছে অ্যাক্সেসেবল। আরেকটাও মেইন এন্ট্রি আছে সামনে। এইটা একজনের বাড়ি, এটাও একটা হোমস্টে, এই যে সোনাখারি শেরপা হোমস্টে, তার ভেতর দিয়ে রোজডেল ইনের অ্যাক্সেস আছে। তো এই দিক দিয়ে গিয়ে এই পেছনে হচ্ছে এই রোজডেল ইন, এখানে এটা ব্যাক অ্যাক্সেস পয়েন্ট। ওইখানে একটা অন্যরকম হোটেলে ছিলাম কালিম্পংয়ে, এইবার একটা হোমস্টের মতন হোটেলে এসছি। এখান দিয়ে শুরু হয়ে যাবে এই রোজডেল ইনের পয়েন্ট। এইখানে ওদের সুন্দর একটা টেরাস আছে এই বাঁদিকে। এই টেরাসে উঠলে এই সামনে যদি কুয়াশা না থাকে, আবার এক কথাই বলতে হচ্ছে, যদি কুয়াশা না থাকে তাহলে অসাধারণ ভিউ পাওয়া যায়, অসাধারণ। পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় এখান থেকে। আনঅবস্ট্রাক্টেড ভিউ পাওয়া যায়, যেটা এখন পুরোপুরি মেঘের জন্য অবস্ট্রাক্টেড। আমাদের লাক এবার খুবই খারাপ চলছে, আপনাদের দেখাতে পাচ্ছি না। তবে ডিসেম্বরে জানুয়ারিতে আপনারা যদি আসেন, আপনারা কিন্তু তখন ক্লিয়ার স্কাই পেতে পারেন এবং এখান থেকে বসে বসে কাঞ্চনজঙ্ঘা এনজয় করতে পারবেন। আচ্ছা, এবার এই দিক দিয়ে নেমে এই সামনে আমাদের রুম। ওই দেবিকা দাঁড়িয়ে আছে ওখানে, ভিডিও করছে। আর এই ওপরেগুলো হচ্ছে সব প্রিমিয়াম রুম, 3 বেডের আর 2 বেডের প্রিমিয়াম রুম। আমাদের 2 বেডের প্রিমিয়াম রুম। আর নিচেরগুলোও রুম আছে, এখানে ডিলাক্স রুম আছে। এইখান থেকে কিন্তু প্রিমিয়াম রুম কেন, ডাইরেক্ট ব্যালকনি থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আর এই দিকে নিচে গিয়ে এইখানে হচ্ছে রেস্টুরেন্টটাও সুন্দর, গ্লাস উইন্ডো ফুন্ডো আছে ওখানে, এখানে একটা দোলনা আছে। আর এদিক দিয়ে নিচের নেমে গেলে আরও ডিলাক্স রুম আছে এখানে। এইখানে ডিলাক্স রুম, ট্রিপল বেডের ডিলাক্স রুম আছে। এটা হালকা গ্লিমস ভেতরে দিয়ে দিচ্ছি যে রুমটা কীরকম। এইটা হচ্ছে মেইন এন্ট্রি। এখান দিয়ে নেমে গিয়ে ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে তার পাশ দিয়ে রাস্তা চলে গেছে। এইটা হচ্ছে রোজডেল ইনের মেইন এন্ট্রি পয়েন্ট। এই দিক দিয়ে উঠেও কিন্তু এদিকে আসা যায়। হচ্ছে টোটাল রোজডেল ইনের মোটামুটি একটা ওভারভিউ। এটা হচ্ছে রোজডেল ইনের ডিলাক্স রুমের ইন্টেরিয়ার। 3 বেডের ডিলাক্স রুম এটা। একদিকে 2 জনের থাকার বেড, আর একটা 1 জনের থাকার বেড। গ্লাস উইন্ডো আছে, সামনে সুন্দর বসার সোফা আছে, একটা সেন্টার টেবিল আছে। পুরোটা মোটামুটি উডেন ফিনিশের ওপর, বেশ ভালো। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে এখন দুপুর 3:30 প্রায় বাজে, তাই জন্য লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে। তো এদের লাঞ্চে কিন্তু মেনলি থালি পাওয়া যায়। তো সেই আমরা আপাতত এসে 1 থালি অর্ডার দিয়ে দিলাম। রোজডেল ইনের রেস্টুরেন্টটাও খুব সিরিন, সুন্দর ছিমছাম বসার জায়গা। মোটামুটি আনুমানিক 15-20 জন আরামসে বসে খেতে পারেন এখানে।
পাশে একটা সুন্দর গ্লাস হাউস মতন আছে, সেখানে কিছু গেমস রাখা আছে। সন্ধ্যাবেলা ইভিনিংয়ে এখানে এসে গেমস টেমস খেলে সময় কাটানো যেতে পারে। আর তার সঙ্গে এই গ্লাস হাউস দিয়ে পুরো চারিদিকের অসাধারণ ভিউ বা নির্ভেজাল আড্ডা তো এখানে দেওয়াই যেতে পারে। আমার কিন্তু স্পেসিফিক্যালি রেস্টুরেন্টের পাশের এই গ্লাস হাউসটা অসাধারণ লেগেছিল রোজডেলিনে। আমরা সেদিন নিয়েছিলাম এগ থালি, 2টো এগ থালি নিয়েছিলাম। আলু পোস্ত দিয়েছিল, আলু ভাজা দিয়েছিল, ডাল দিয়েছিল, বেগুনি দিয়েছিল, আর তার সঙ্গে এক একটা প্লেটে 2টো করে এগ। এই ছিল এদের মেনু। অসাধারণ লেগেছিল খাবার, কিন্তু খাবারের প্রাইস কিন্তু একটু হাইয়ের দিকে। এবার চলুন আমাদের প্রিমিয়াম রুমটা আপনাদের দেখাই। আমরা ছিলাম রোজডেলিনের প্রিমিয়াম রুমের, পুরোটাই ভেতরে উডেন ফিনিশ। একদিকে জানলা আছে সুন্দর, এখানে ড্রেসিং টেবিল মতন আছে, একটা বড় কাবার্ড আছে, একটা বেড আছে, সেখানে 2জন আরামসে শোয়া যায়। তার পাশে সুন্দর ওয়ার্ক ডেস্ক আছে, এদিকে বেড সাইড টেবিলস তো আছেই, চার্জ করার এনাফ জায়গা আছে, 2টো বসার সোফা আছে। আর মেন ইউএসপি হচ্ছে এই ব্যালকনি। এই ব্যালকনি যেখান থেকে সোজা তাকালে ক্লিয়ার দিনে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এটাই কিন্তু এই প্রিমিয়াম রুমের ইউএসপি, তাই জন্যই এই প্রিমিয়াম রুম রেকমেন্ডেড। যাই হোক, আবার বলি প্রাইস কিন্তু একটু হাইয়ের দিকে। সেদিন খেয়ে দিয়ে আমরা রেস্ট নিলাম কিছুক্ষণ। রেস্ট নিতে নিতেই মোটামুটি সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় উঠে দেখি আমাদের রোজডেল ইন আলোয় ঝলমল করছে। সবে দিওয়ালি গেছে, তাই এখনও সেই দিওয়ালির রেশ পাহাড়ে পুরোটাই আছে। অসাধারণ লাগছিল রোজডেল ইনকে এই আলোয় সজ্জিত দেখতে। বেশ সুন্দর ঠান্ডা পরিবেশ, দোলনা ঝুলছে, আর কি সুন্দর লাইটে সেজেছে পুরো হোটেলটা। আপনারাই দেখুন, আমার তো অসাধারণ লাগছিল। আমরা সন্ধ্যাবেলায় অর্ডার দিয়ে দিয়েছিলাম স্ন্যাক্সে আমরা নিয়ে নিয়েছিলাম অনিয়ন পকোড়া আর তার সঙ্গে চা। আর এখানে কিন্তু বারবিকিউরও ব্যবস্থা আছে, তবে তার জন্য পার ফ্যামিলি 800 টাকা করে দিতে হয়। রাতের ডিনারে আমরা নিয়ে নিয়েছিলাম রুটি, আর তার সঙ্গে নিয়েছিলাম এগ ভর্তা, আর সেই সাথে লাস্টে আমরা নিয়েছিলাম সুইট ডিশ হিসেবে সিমাইয়ের পায়েস। সব কিছুই এখানে খেতে অত্যন্ত ভালো, কিন্তু দাম ওভার প্রাইসড। সেটা নিয়ে আসবো নতুন কোনো এক ব্লগে। আজ এই পর্যন্তই। আজকে ঋষভেই আমাদের রাত্রি যাপন। পরের দিন দেখাবো আমাদের ঋষভ থেকে ঝান্ডি যাওয়ার গল্প। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু লাইফ অ্যান্ড কালার্স। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সাইনিং অফ।